খালি কলসি বাজে বেশি, এটার একটা প্রকৃত নমুনা হচ্ছে লখনউ সুপার জায়ান্টস। খেয়াল করে দেখবেন, একটু অতীতে যদি যান 2022 সালে এমনকি 2023 মৌসুমে এই লখনউ সুপার জায়ান্টস কিন্তু প্লেঅফস খেলেছিল, কিন্তু এর পরের বছরগুলোতে তাদেরকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণটা কি, ওই সময়ে দলের মাঝখানে একটা বন্ডিং ছিল, কিন্তু যখনই দলের মালিক দলের প্লেয়ারদের সাথে বেয়াদবি করা শুরু করলেন, এমনকি মাঠের মাঝখানে লাঞ্ছিত করা শুরু করলেন কেএল রাহুলের মতো বড় মানের প্লেয়ারকে, তখন কিন্তু দলের মাঝখানে ওই ধরনের কিন্তু বন্ডিং কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তিনি কিন্তু অনেক আশা করে ঋষভ পান্তকে কিনেছিলেন, এই কারণে 10 থেকে 12 বছর তিনি লখনউ সুপার জায়ান্টসকে সঙ্গ দিবেন, এমনকি একটা লিগেসি করবেন, কিন্তু আশায় ঘুরে বালি। অন্যদিকে আজকের অপোনেন্ট হচ্ছে আরসিবি, তারাও যে চিন্তামুক্ত সেটা কিন্তু আপনি বলতে পারতেছেন। আপনি হয়তো বলতে পারতেছেন যে আরসিবির পয়েন্ট হচ্ছে 12, কোন রকমে যদি তারা 3টা খেলা জয়লাভ করতে পারে বা 2টা খেলা জয়লাভ করতে পারে 16 পয়েন্ট নিয়ে, তারা কিন্তু যেতে পারবে। কিন্তু এখন 16 পয়েন্ট নিয়ে মনে হচ্ছে না খুব ইজিলি আপনি বলতে পারবেন যে আমি প্লে অফসে চলে গেছি। কারণটাকে নিচের দিক থেকে কলকাতা জিতা শুরু করছে, বিশেষ করে গতকালের যে ম্যাচটা ছিল, গতকালের ম্যাচে চেন্নাই যখন জয়লাভ করলো দিল্লির সাথে, এটা একটা টার্নিং পয়েন্ট ছিল। চেন্নাইয়ের পয়েন্ট হয়ে গেছে 10, তাদের কাছে খেলা আছে 4টা, তাদের কাছে 4টা ম্যাচের কাছ থেকে যদি তারা 3টা ম্যাচ জয়লাভ করতে পারে, তাদেরও কিন্তু পয়েন্ট হয়ে যাবে 16। সুতরাং বুঝতেই পারতেছেন নিচের দিক থেকে কিন্তু পুশ আপ কিন্তু করতেছে। আমি যে প্রথমে বলেছিলাম বকবক তারা বেশি করে, খেয়াল করে দেখবেন জাস্টিন ল্যাঙ্গার, আমি তাকে সেলুট জানাই, অনেক পছন্দের প্লেয়ার, কিন্তু তিনি একটা বয়ান দিয়েছিলেন, বয়ানটা ছিল এরকম: আমি মুকুল চৌধুরীকে এই সিজনের মাঝখানে ইন্ডিয়ার সেরা ফিনিশার করে দিব। তিনি একটা ম্যাচে জ্বলে উঠেছিলেন, এমনকি সে কথাগুলো ভাইরাল হয়েছিল, কিন্তু ওই মুকুল চৌধুরী এখন তিনি দলে খেলতে পারতেছে না। আপনি খেয়াল করে দেখেন, এই লখনউ সুপার জায়ান্টস যাদের মাঝখানে কোনো ধরনের বন্ডেজ নেই, এমনকি তারা জানেই না কোন ব্যাটসম্যানকে কোন পজিশনে ব্যাটিং করাবে। আপনি খেয়াল করে দেখেন 1 নম্বর থেকে 7 নম্বর পজিশন পর্যন্ত রোটেশন হয়েছে। টুর্নামেন্টের প্রথমবারের মতো নিকোলাস পুরানকে 3 নম্বর পজিশনে আমরা গত ম্যাচে দেখতে পাইছি, কিন্তু এর আগে কেন আমরা দেখতে পাই না? 21 বলে 63 করতে পারছেন, এমনকি 8 ওভারে এই দলের রান ছিল 123 রান। এরপরে 12টা ওভারে তারা নিতে পারছে 105 রান। মুম্বাইয়ের সাথে কেবলমাত্র 228 রান করতে পারছে, যেখানে তাদের রান যায় 260-এর কাছাকাছি। সুতরাং বুঝতেই পারতেছেন পরের দিকে ব্যাটসম্যানগুলা, আপনি মিচেল মার্শ বলেন, এডেন মার্ক্রাম বলেন, ঋষভ পান্ত বলেন, হিম্মত সিং বলেন, হিম্মত সিং 31 বলে 40 করতে পারছে, কিন্তু একটা সময় 12 বলে তার রান ছিল 5 রান। সুতরাং বুঝতেই পারতেছেন কোথায় হারাই গেল মুকুল চৌধুরী, কোথায় হারাই গেল আয়ুষ বাদল, যে আয়ুষ বাদল ওপেনিং পর্যন্ত করতে পারছেন। তার মানে কি, আপনার দলের মাঝখানে কোনো ধরনের ছন্দই নেই। আপনি যদি বোলিং খেয়াল করে দেখেন, বোলিং খুবই দুর্বল। আপনি মোহাম্মদ শামি বলেন 4 বলে 40-এর উপর রান, 50-এর উপর রান দিচ্ছেন। আবেশ খান বলেন, উনি রান দিচ্ছেন। মহসিন খান বলেন 3 ওভার 4 বলে 56 রান দিচ্ছেন। দিগ্বেশ সাথীকে দলেই নেন নাই, নতুন একটা বলার নিচ্ছেন, তিনি ভালো করতে পারতেছেন না। এমনকি এই দলের যিনি সবচেয়ে ভালো বলার প্রিন্স যাদব, তাকে গত ম্যাচে 3 ওভার বল করানো হয়েছে, কিন্তু আরেক ওভার তাকে দেওয়া হয়নি। ক্যাপ্টেন্সির ভুল। তাহলে আপনি কিভাবে জয়লাভ করবেন? অন্যদিকে আপনি যদি আরসিবি দলে আসেন, চিন্তা কিন্তু তাদের শুরু হয়ে গেছে। প্রথমত ফিল সল্ট, দলের মধ্যমণি, যে কিনা কিপিং করার কথা, কিন্তু আপনি তাকে আউটফিল্ডে পাঠিয়েছেন। কি কারণে? তিনি দুর্দান্ত ক্যাচ নিতে পারছেন। আমরা কিন্তু এবছর তিনি দেখছি, তিনি কিন্তু 1-2টা ক্যাচ দুর্দান্ত ধরতে পারছেন, এমনকি দুর্দান্ত কিছু ফিল্ডিং দিতে পারছেন। ওই ফিল্ডিংই কিন্তু তার জন্য কাল হয়ে দাঁড়াইছে, এমনকি ইংল্যান্ডের জন্য কাল হয়ে দাঁড়াইছে। তিনি কিন্তু এখন ইনজুরি কবলে পড়ে গেছেন। তিনি কি আদৌ এই দলের সাথে যুক্ত হতে পারবেন কিনা এবছর, সেটা কিন্তু এখন সন্দিহান। এখন খেয়াল করে দেখেন, জ্যাকব ব্যাথল কিন্তু ওপেনিং করতে পারতেছেন। আমরা সবাই জানি জ্যাকব ব্যাথল ভালো ব্যাটসম্যান, কিন্তু 2টা ম্যাচ তিনি খেলছেন, কিন্তু ওই ধরনের ক্লিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। নিচের দিকে জিতেশ শর্মা একদম ছন্দহীন, একদম ছন্দহীন। এরপরে তাদের ক্যাপ্টেন রজত পাতিদার টুর্নামেন্টের প্রথম 4-5টা ম্যাচে বা 6টা ম্যাচের মাঝখানে যে ধরনের ছন্দে ছিলেন, প্রথম 10টা বলে তিনি যে ধরনের স্ট্রাইকিং করতে পারতেন, অন্য কোনো ব্যাটসম্যান তার ধারে কাছে ছিল না। কারণ কি, প্রথম 10 বলে তার স্ট্রাইক রেট ছিল 220, 250, 260 এরকম, কিন্তু কয়েকদিন ধরে তিনি খেলতে পারতেছেন না। এই কারণে কিন্তু দলটা মাঝখানে একটু চিন্তা অনুভব হচ্ছে। আপনি খেয়াল করতেন গত ম্যাচে গুজরাটের সাথে তাদের ব্যাটিং একদম ফেলিওর, 155 রানে তারা অল আউট হয়েছে, এমনকি 15তম ওভারে গুজরাট ওই খেলাটাকে শেষ করে দিচ্ছে। আপনি বুঝতে পারতেছেন টপ টু বটম সবাই ফেলোর, এমনকি ভেঙ্কটেশ আয়ারকে পর্যন্ত ইম্প্যাক্ট সাব হিসেবে নামাইতে তারা বাধ্য হয়েছে, কারণ কি টপ টপ করে সব উইকেট পড়ে গেছে। ওই দিনের খেলা যদি আপনি খেয়াল করে দেখেন, শুধুমাত্র বিরাট কোহলি এমনকি দেবজিৎ পাডিক্কালকে একটু হালকা ছন্দে দেখা গেছে, বাকি সবাই কিন্তু অফ ফর্মে আছে। আপনি যতই বলেন, টিম ডেভিডের কথা বলেন, জ্যাকব ব্যাথলের কথা বলেন, ক্রোন পান্ডিয়ার কথা বলেন, রবীন্দ্র শেভানের কথা বলেন, কেউই কিন্তু কাজে আসতেছে না। সুতরাং বুঝতেই পারতেছেন প্যানিক বাটন কিন্তু এখন শুরু হয়ে গেছে, কারণ নিচের দিকে প্লেয়ার কিন্তু বা নিচের দিকে দল কিন্তু এখন জেতা শুরু হয়ে গেছে। এখন আজকের যে গুরুত্বপূর্ণ খেলা, এখন এই খেলায় লখনউ সুপার জায়ান্টসের দলটা কেমন হবে, আরসিবির দলটা কেমন হবে। আমরা যদি সবার আগে আরসিবি দলটাকে নিয়ে একটু চিন্তা করি, ভাই আরসিবি দলে তেমন কোনো পরিবর্তনের সুযোগ নেই। আপনি খেয়াল করে দেখেন, যেহেতু ফিল শট অনুপস্থিত ইনজুরির কারণে, তারা অফিসিয়ালি জানাই দিছে হয়তোবা তার পরিবর্তে কোনো রিপ্লেসমেন্ট প্লেয়ার তারা এবছর নিবে না। কারণটা কি, তিনি আসলে তিনি আবার ভালো খেলতে পারবেন। যেহেতু জ্যাকব ব্যাথল আছে, জ্যাকব ব্যাথলের সাথেই তারা যাবে। জ্যাকব ব্যাথল, বিরাট কোহলি
দুর্দান্ত কিন্তু। 3 নম্বরে দেবদীপ পাডিক্কেল, 4 নম্বরে তাদের ক্যাপ্টেন রজত পাতিদার, 5 নম্বরে জিতেশ শর্মা, যেটা হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয়, 6 নম্বরে টিম ডেভিড, 7 নম্বরে ক্রোল পান্ডিয়া, 8 নম্বরে রবিরো শেফার্ড। ব্যাটিং কিন্তু ভালো, কিন্তু ব্যাটিং নামে ভালো, কাজে কি তারা আসলে ভালো কিনা সেটা কিন্তু এখন প্রমাণিত হবে। কারণ কি টুর্নামেন্টের কিন্তু এখন মিডল ফেজ, এমনকি লাস্টের দিকে এখন যদি কোনো দল যদি একটু শেখ অবস্থানে চলে যায় তখন কিন্তু পা পিছলে ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন ব্যাটিং কিন্তু ভালো। 9, 10, 11 ভুবনেশ্বর কুমার দুর্দান্ত ছন্দে আছেন, পার্পেল ক্যাপ তার মাথায়। অন্যদিকে জশ হাজলুর যে কোনো প্রান্তে তিনি ভালো বোলিং করতে পারেন, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় আপনি তাকে নতুন বল দিবেন, পুরাতন বল দিবেন, তিনি ভালো বোলিং করতে পারতেছেন। এমনকি সুরেশ শর্মা তিনি ভালো লেগ ব্রেক বোলিং করতে পারতেছেন। এমনকি দেশি বলার হিসেবে রাকেশ দাস সালাম তিনিও কিন্তু দুর্দান্ত ছন্দে আছে, তার কাছেও কিন্তু উইকেট রয়েছে। সুতরাং এই দলটা কিন্তু ভালো। আজকে কিন্তু জয়ের জন্য তারা কিন্তু মুখিয়ে থাকবে, কারণটা কি আজকের ম্যাচে যদি তারা একটু জয়লাভ করতে পারে তারা কিন্তু একটু ভালো পজিশনে চাইতে পারবে। আদারওয়াইজ কোনো কারণে যদি লখনউ সুপার জায়ান্টস তাদেরকে একটু ধাক্কা মেরে ফেলে দেয় তারা কিন্তু প্লে অফের রেস থেকে বাদও পড়ে যেতে পারে। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের দল কিন্তু সবসময় ভালো ভাই, আমি কিন্তু কখনোই বলবো না যে এই দলটা খারাপ। কিভাবে আপনি এই দলটাকে খারাপ বলবেন যখন জশ ইংলিশ দলের সাথে যুক্ত হয়ে গেছেন, এমনকি এসে তিনি ওপেনিং স্পটটা দখল করে নিছেন। এই দলটা কিন্তু কোনোভাবেই খারাপ। আপনি খেয়াল করে দেখেন 4 জন যে ফরেন ক্যাটাগরির ব্যাটসম্যান খেলতেছে প্রত্যেকজনই মাসেল পাওয়ার, এমনকি প্রত্যেকটা সিংহের মতো গর্জন দিতে পারে। আপনি খেয়াল করে দেখেন জশ ইংলিশ, নিকোলাস পুরান, মিচেল মার্শ, এমনকি এডেন মার্কটন। মাঝখানে আপনি ঋষভ পান্তকে ঢুকাই দিলেন, 5 জন ব্যাটসম্যান হয়ে গেছে 6 আর 7। 6 আর 7 আগে আয়ুষ বাদরি খেলতো, এমনকি আগে মুকুল চৌধুরী খেলতো, এখন কিন্তু নতুন 2টা ব্যাটসম্যান খেলতেছে। আমার কাছে মনে হচ্ছে আজকের ম্যাচে ওই নতুন 2 ব্যাটসম্যান থেকে একজন সর্বোচ্চ খেলতে পারবেন, সম্ভবত আয়ুষ বাদরি দল ঢুকে যেতে পারেন, তাহলে মুকুল চৌধুরী ঢুকে যেতে পারেন। হিম্মত সিং খেলার একটা সুযোগ আছে, তবে হিম্মত সিং ভালোই খেলতে পারে। তবে গত ম্যাচে তিনি যে ধরনের ইনিংসের অ্যাপ্রোচ দেখাইছেন ওই অ্যাপ্রোচটা খুবই দুর্বল ছিল। আপনি 228 খেলায় যদি আপনি 31 বলে 40 করতে পারেন সেটা কিন্তু দলের জন্য ভালো না। এখন বোলিং নিয়ে আপনি কি বলবেন? বোলিং কিন্তু ভালো, তবে সমস্যা হচ্ছে কি বর্তমানে আইপিএল এ যে ধরনের পিচের উপর খেলা হচ্ছে, যেখানে জাসপ্রীত বুমরা উইকেট দিতে পারতেছে না, ওইখানে আপনি ভাই মোহাম্মদ শামিকে দোষ দিলে হবে না। প্রথমত মোহাম্মদ শামির বয়স হয়ে গেছে, আবেশ খানের ওই ধরনের অভিজ্ঞতা নাই, মহসিন খান ওই ধরনের অভিজ্ঞতা নাই, ওই কারণে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের কাছে তারা কিন্তু নাকচুবানি কাটছে। এখন কথা হচ্ছে গত ম্যাচে যেখানে তারা এত সুন্দর একটা স্টার্ট আনতে পারলো, যেখানে 8 ওভারে 123 রান, তাহলে কেন আপনারা 250 করতে পারলেন না? তার মানে কি নিচের দিকে মিডল ফেজে আপনারা ভালো খেলতে পারেন নাই, কোনো কালে ভালো খেলতে পারেন নাই, তা আজকে কি আপনারা ভালো খেলতে পারবেন? যদি আরসিবির কপাল খারাপ থাকে তখনই কেবলমাত্র লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ আজকে তাদের পকেটে যেতে পারে। আদারওয়াইজ আরসিবি এই খেলাটাকে সহজভাবেই জয়লাভ করে ফেলবে। আর যদি বললাম তো কপাল যদি খারাপ থাকে, আর যদি উপর থেকে যদি নিকোলাস পুরান গত ম্যাচের মতো 21 বলে 63 করতে পারে, কিংবা মিচেল মার্শের কথা বলেন, জশ ইংলিশের কথা বলেন, ঋষভ পান্ত যদি আজকে ভালো খেলে বসে থাকেন তাহলে তো কিছু করার নেই ভাই। ব্যাটিং বোলিং এ দুইটা দলে কিন্তু ব্যালেন্স, প্রকৃতপক্ষে ব্যালেন্স, কিন্তু লখনউ সুপার জায়ান্টস ভালো খেলতে পারতেছে না, এটা হচ্ছে মূল কথা। অন্যদিকে আরসিবি ভালো খেলতেছিল, কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু ম্যাচ কয়েকটা তারা খারাপ খেলতেছে। এখন দেখা যাক আজকের ম্যাচে তারা কোনো ধরনের পরিবর্তন করে কিনা, ইন্টেন্টের পরিবর্তন করে কিনা। প্রথম কথা হচ্ছে লখনউ সুপার জায়ান্টসের মাটিতে খেলা, এটা কিন্তু লখনউর জন্য একটা পজিটিভ দিক হইতে পারে, কিন্তু কখনই কিন্তু তারা পজিটিভলি নিতে পারতেছে না, কারণ কি তারা ম্যাচ জিততে পারতেছে না। এখন দেখা যাক আজকে তারা দলের মাঝখানে কোন ধরনের পরিবর্তন আনে, তবে বেশি পরিবর্তন আনার কোনো সুযোগ নাই লখনউ সুপার জায়ান্টসের ক্ষেত্রে। তবে আমি বলতে চাই এই টিমটা কামব্যাক করবে হয়তো বা অদূর ভবিষ্যতে, কারণ এই বছর তো শেষ হয়ে গেছে, যেমন তেমন ভাবে শেষ হয়ে গেছে। লখনউ সুপার জায়ান্টস তেমন কোনো আশা নেই, তবে আরসিবির কিন্তু অনেক বড় সুযোগ আছে ব্যাক টু ব্যাক ট্রফি নেওয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনারা নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।